যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা ছিল, কিন্তু সে কি করে আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়, এ দ্বারাই আমরা বুঝতে পারি যে সে উপদেষ্টা পরিষদে গুপ্তভাবে ছিল এবং সম্পূর্ণটা একটা দলের হয়ে কাজ করছে। পরিকল্পিতভাবে জামাতকে পরাজিত করার জন্য এই ইঞ্জিনিয়ারিংটা রাত 10টার পর থেকে শুরু করছে। রিজওয়ানা এবং স্পষ্ট করে দিয়েছেন খলিলুর রহমান, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, এই জন্য বিএনপি সরকার অবৈধ সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের একটা বক্তব্য নিয়ে পুরা রাজনৈতিক অঙ্গন তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। সেই বক্তব্যটাকে নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সাথে একটা গোপন চুক্তি নাকি হয়েছে। তো এখন খলিলুর রহমান এসে বলতেছে যে ওই গোপন চুক্তিতে 2 দলের প্রধানের সম্মতি ছিল এবং তাদেরকে জানিয়ে এই চুক্তি হয়েছে, তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান। তো এখন এসে ডাক্তার শফিকুর রহমান বলতেছে যে না না, আমি এই বিষয়ে কিছুই জানি না। তো তাহলে তো 2 জনের মধ্যে একজন মিথ্যা কথা বলতেছে, হয় গুপ্ত বিএনপি খলিলুর রহমান অথবা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো আমরা বিশ্বাস করি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কখনোই মিথ্যা কথা বলবেন না, তাহলে খলিলুর রহমানই মিথ্যা কথা বলতেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে অসাধারণ একটা ভিডিও আছে, আপনাদের দেখাচ্ছি। তার আগে এই সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান যে জামাতের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতিয়ে দিয়েছে এবং জামাতকে হারিয়ে দিয়েছে, সে বিষয় নিয়ে কিছু কথা বলি। তো আপনারা জানেন যে রেজওয়ানা হাসান একটা সাংবাদিককে এই কথা বলতে বলতে মুখ ফসকে বেরিয়ে গেছে যে জামাতে ইসলামীকে আমরা মেন স্ট্রিমতে যেতে দেইনি, আমরা তাদেরকে আটকে দিয়েছি। তো পরবর্তীতে যখন এটা ভাইরাল হয় তখন রেজওয়ানা হাসান কি করতেছে, কথা উল্টানোর জন্য সে কি বলেছে আপনারা একটা ফটোকার্ড দেখেন। তিনি বলতেছেন যে আমার বক্তব্য উগ্রবাদ নিয়ে, কোনো দল নিয়ে নয়। রেজওয়ানা হাসান, সুপ্রিয় দর্শক, তার এই বক্তব্যের ভিতরে কিন্তু আছে তিনি জামাতে ইসলামীকেই বলেছে। সেটা একটু আপনাদের ক্লিয়ার করে দেই। আগের ভিডিওতে আপনাদের কিছুটা ক্লিয়ার করেছি, এখন আবার আপনাদের বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে জামাতে ইসলামীকেই বলেছে। তো সাংবাদিক এখন প্রশ্ন করতেছে সেই শক্তির একটা পার্ট বিরোধী দলে আছে, তখন রেজওয়ানা হাসান বলতেছে যে সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দলে হয়েও থাকে তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। রেজওয়ানা হাসান এখানে স্পষ্ট বিরোধী দলের নাম উল্লেখ করেছে। সাংবাদিক বলতেছে মানে ওই উগ্রবাদী যেটা উনি ঘুরাতে চাচ্ছেন, যে কথাটা উগ্রবাদী ধরলাম, তখন সাংবাদিক বলতেছে তো সে এটার একটা পার্ট তো বিরোধী দলও আছে। তখন রেজওয়ানা হাসান বলতেছে যে হ্যাঁ, এটার পার্ট যদি একটা বিরোধী দল থেকেও থাকে সেটাকে আমরা মেইন স্ট্রিমে যেতে দিই না, আমরা আটকে দিয়েছি। সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বা রেজওয়ানা হাসানের কাছে প্রশ্ন, দেখেন তার কথাতে এখানে সে ধরা খেয়েছে, বিরোধী দলের কথাই এখানে উল্লেখ করেছে। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, এখন আপনারা বলেন বিরোধী দলকে, বিরোধী দল জামাতে ইসলামী না? তো তাহলে জামাতে ইসলামীকেই ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, সেটা স্পষ্ট হয়ে গেল তার কথাতেই, অন্য কথাতে আমাদের যেতে হবে না। তিনি স্পষ্ট বলেছে যে এখানে যদি বিরোধী দল থেকেও থাকে তাহলে তাদেরকে আমরা যেতে দেইনি। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, তো এখন বিরোধী দল জামাতে ইসলামী, তাহলে আপনারা বুঝে নেন যে এখানে তিনি সরাসরি জামাতে ইসলামকে ক্ষমতায় যেতে দেয়নি, ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দিয়েছে, এটা প্রমাণিত। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী গুপ্ত বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা, যার গ্রেপ্তারের দাবিতে রাজপথ উত্তাল।
অবিলম্বে খলিলের অবিলম্বে খলিলের অবিলম্বে খলিলের পদত্যাগ করতে হবে। অবিলম্বে খলিলের চাই বিচার 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 চাই ভোট চোরের বিচার চাই ফরহানার বিচার চাই বিচার 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 চাই খলিলুরের বিচার চাই বিচার 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 চাই ভোট চোরের বিচার চাই বিচার 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 চাই। আমেরিকার দালাল, ইহুদিদের দালাল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাস্টার মাইন্ড খলিলুর রহমানের সাথে একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশন ঘটে গেছে। এটা বিরাট ঘটনা, এর তাৎপর্য রাজনীতিতে অনেক, এবং এটা এতটাই তাৎপর্যপূর্ণ আমিরে জামাতকে আরো ক্লারিফাই করতে হবে। এবং এর ভিত্তিতে আমরা বলবো যে খলিলুর রহমানকে পদত্যাগে বাধ্য করা উচিত, মন্ত্রী পরিষদ থেকে খলিলুর রহমানকে সরিয়ে দেওয়া জরুরি। এটা তারেক রহমানের জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। বিএনপির একাংশ এমনিতেই খলিলুর রহমানের পদত্যাগ চায় বা তাকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। বিবিসি বাংলায় এই বিষয়ে রিপোর্টও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে খলিলুর রহমানের মতো কোনো বিতর্কিত লোক কিছুতেই মন্ত্রী পদে থাকতে পারে না। আর বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছে, তাদের মন্ত্রী ভাড়া করতে হবে কেন? তাদের কি পররাষ্ট্রমন্ত্রী নাই? আর বিএনপি যার বিরুদ্ধে অবস্থান করেছিল, যাকে দালাল বলেছিল, খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। সেই ব্যক্তি বিএনপির মন্ত্রী হবে, এটা বিএনপির লোকজন মানতে পারে না। এটা তারেক রহমানও মানতে পারেননি, কিন্তু তারেক রহমানের হাত পা বাঁধা, অদৃশ্য শক্তি খলিলকে এখানে বসিয়ে দিয়েছে। এই খলিল এবং আমিরে জামাতের সাথে কি ঘটেছে? সম্পূর্ণ বিপরীতমুখী একটা কনফ্লিকচুয়াল ঘটনা ঘটেছে। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে গোপন চুক্তি, যেটা ইউনূস সরকার করে গিয়েছিল, যার মাস্টার মাইন্ড ছিলেন এই খলিল রহমান, যেটা ওয়ান কাইন্ড অফ দেশ বিক্রি করার চুক্তি, বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি, যার ফলে গোপন রাখা হয়েছিল। এবং ওই চুক্তির মধ্যে ভেজাল ছিল বলেই নির্বাচনের 3 দিন আগে করা হয়েছিল, যাতে কেউ টু শব্দ না করতে পারে। মানে পুরো বাংলাদেশে হাত পা বেঁধে ওই চুক্তি করা হয়েছিল। চুক্তির ধরন, চুক্তির টাইম ফ্রেমিং দেখলেই বোঝা যায় যে এটা কোনো স্বাভাবিক চুক্তি নয়। ওই চুক্তি সম্পর্কে খলিলুর রহমান বলেছেন, যেহেতু ওই চুক্তি পরিপালনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, পল কাপুর এসে ইনসিস্ট করছে যে তাড়াতাড়ি চুক্তি বাস্তবায়ন শুরু করেন, আমরা যা চেয়েছি বিভিন্ন কিছু আমাদেরকে দিয়ে দেন, কারণ আমরা ক্ষমতা এনে দিয়ে দিচ্ছি। এই চাপ যখন দিচ্ছে, তখন খলিলুর রহমান বলছেন এই চুক্তি ক্ষতিকর কিছু না, এই চুক্তির বিষয়ে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুইজনই জানতেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রধান 2 রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি এই ভাষা বলেছেন যে বড় 2 দলের প্রধানের সাথে আলোচনা করা হয়েছিল, তাদের জ্ঞাতসারেই এই চুক্তি হয়েছিল। ভালো কথা। এবং আমার কাছে যে তথ্য ছিল, সেই তথ্য অনুযায়ীও জামাতের আমিরও জানতেন, তারেক রহমানও জানতেন। কিন্তু আমিরে জামাত এখন তিনি বলছেন যে না, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। তাহলে কি দাঁড়ালো? 2 জনের একজনে মিথ্যুক। আমরা বিশ্বাস করি যে আমিরে জামাত মিথ্যা বলতে পারেন না, খলিলুর রহমান মিথ্যা বলেছে। তো খলিলুর রহমান এখন প্রমাণ করুক। যেহেতু বক্তব্যটা দিয়েছেন খলিলুর রহমান, তাকে প্রমাণ করতে হবে যে কিভাবে তা আমিরে জামাতকে জানিয়েছিলেন, কে যোগাযোগ করেছিল, কত তারিখ জানানো হয়েছিল এবং কি জানানো হয়েছিল, চুক্তির শর্ত সম্পর্কে কি বলা হয়েছিল, কোথায় কিভাবে কে ফোন দিয়েছিল বা সরাসরি আলাপ হয়েছিল, এগুলো সব খলিলুর রহমানকে ক্লারিফাই করতে হবে। তারপরে আমিরে জামাতকে আমরা ধরবো। যেহেতু জামাতের আমিরকে জানানো হয়েছে, এর কোনো প্রমাণ খলিলুর রহমানকে দেননি, খলিলুর রহমানকে প্রমাণ দিতে হবে। এবং এই বিষয়টা এতটা স্পর্শকতা, আমিরে জামাত যেহেতু বলছেন জানতেন না, আর খলিলুর রহমান বলছেন যে জানতেন, এবং এখন জামাত এটাকে দেশবিরোধী চুক্তি হিসেবে আখ্যায়িত করা শুরু করেছে। জামাতের প্যারাডাইম শিফট হচ্ছে, বোঝা যাচ্ছে। যার ফলে খলিলুর রহমান যে কথা বলেছেন এটা রহস্যজনক এবং এটা বাংলাদেশের জন্য রিস্কি। এবং এই চুক্তির গোপনীয়তা, গোপন প্রসেস সম্পর্কেও তো তিনি বলে দিলেন এখন। তাই আগে কেন বলেননি, এখন কেন বলছেন? সামগ্রিক প্রক্রিয়ায় অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আন্তর্জাতিক কনফ্লিক্টের ব্যাটেল গ্রাউন্ড করবে বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ড হবে, খলিলুর রহমান সেটা করবে।
কারণ সবকিছুতে একটা ধোঁয়াশা। জামাতের আমির জানতেন না, তবে এখানে জামাতের আমিরেরও দায় রয়েছে। তিনি জানতেন না, আমরা এটা বিশ্বাস করি, কিন্তু তিনি এই চুক্তি হওয়ার সময় তো কোনো কিছু বলেন নাই। একটা ফেসবুকে পোস্ট দিয়ে রাখতেন নির্বাচনের 3 দিন আগে এই চুক্তি, এটা অশনি সংকেত অথবা এটা সন্দেহের সৃষ্টি করে, আমরা কেন জানি না, বড় দলগুলোর সাথে তো আলোচনা করা হয়নি। এটা তাকে বলা উচিত ছিল, এটা তার ব্যর্থতা। কেন বলেননি? এর মানে কি? এবং আমাদের কাছে তথ্য ছিল, জানতেন, ঠিক আছে, আমাদের তথ্য ভুল, তাহলে না জানলে কেন বলেননি? এটা কি আপনার দায়িত্ব নয়? চুপচাপ ছিলেন কেন? তাহলে কি বিষয়টা এরকম যে আপনাদেরকে বোকা বানানো হয়েছে? বলা হয়েছিল যে সব বিষয়ে চুপ থাকেন, ভালো ফলাফল আসবে, আপনারা জিততেও পারেন, যার ফলে চুপ থাকা হয়েছিল। তারপরে চুপ ছিলেন, যেই ফলাফলটা আপনাদের মন মতো হয়নি বা কারচুপি করা হয়েছে, এখন আপনারা এতদিন পরে এসে বললেন। তাও নির্বাচনের পর 13 তারিখ 14 তারিখ তো বলতে পারতেন যে এই হয়েছে, কিছু বলেন না, এখন বলছেন। আরো নানান বিষয় তো প্রশ্ন উঠছে, যেমন খলিলুর রহমান এবং রিজওয়ানা হাসানের পদত্যাগের, তাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছেন, এখন নির্বাচনের কারচুপির বিরুদ্ধে এখন আন্দোলন করছেন। 13 তারিখ কইছিলেন, 12 তারিখ রাতে কেন ডাক দেন নাই? অনেকে বলছেন যে তখন ডাক দিলে এই হতো, সে তো আমরাও বলছি, কিন্তু না, এখন যেটা মনে হচ্ছে জামাত যেহেতু এখন রাজপথে নামছে, তখন সরকারটা ছিল ইউনূস সরকার, তখন এনসিপি ডেফিনেটলি সাথে থাকতো। হয়তো হাসনাত আব্দুল্লাহরা যদি শাহবাগে এসে ডাক দিত সবাই রাজপথে নেমে আসেন, কি গুলি করতো পুলিশ? ইট ওয়াজ ইম্পসিবল, বিকজ সরকার ছিল ইউনূস সরকার জনতার উপর গুলি করা, অঘটন ঘটানোর কোনো সাহস রাখতো না। তখন দেশের পরিস্থিতি ভিন্ন দিকে চলে যেত, আবার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বাধ্য হতো। ইউনূস সরকার কি প্রয়োজনে, সরকারি প্রয়োজনে ক্ষমতায় থাকতো। এগুলো করলে আসলে বাস্তবতা কি দেখেন, এটার নানান ক্যালকুলেশনে জামাত এই ধরনের কাজ করে নাই, আমরা তখন অ্যাপ্রিসিয়েটও করেছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে নির্বাচনী কারচুপির খেলা, এটা যদি পরিবর্তন করতে হয় তাহলে জামাতের ওইটি করা উচিত ছিল। গণতন্ত্রের উত্তরণ দরকার নাই, নির্বাচন আরো 6 মাস 1 বছর পর করেন, কিন্তু সুষ্ঠু হতে হবে। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত ওই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে দিব না। এরকম ঘাটতারামি যদি কেউ করতে পারে বা পারতো, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতো। এখন এই কারচুপি নির্বাচন জামাত মেনে নিয়েছে, সামনে আবার বিএনপি কারচুপি নির্বাচন করতে চাইবে। বিএনপি অবশ্য দিন শেষে আকাম করে ধরা খায়, কিন্তু বিএনপির ইতিহাস শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না করার ইতিহাস। তো জামাতের কেন এই ভুল ছিল, যে আমিরে জামাত কেন তখন বলেননি, এই প্রশ্ন আমরা ছুড়ে দিলাম, এটার জবাব জামাতের পক্ষ থেকে আসতে হবে। দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।